মিলেনিয়াম টেলিভিশন ইউএসএ সকল দর্শককে স্বাগত জানাচ্ছি আজকের মিলেনিয়াম টেলিভিশন ইউএসএ বলার কথা বলবো অনুষ্ঠানে। দর্শক যারা আছেন দেশে কিংবা প্রবাসে সকলকে আজকের আয়োজনে স্বাগত। দর্শক আগে আমরা কথা বলবো ভারত বাংলাদেশের ট্রানজিট, কার লাভ কার ক্ষতি, এই শিরোনামে আমরা আজকের বিষয়ে কথা বলবার জন্য আলোচনা করবার জন্য আমাদের আমন্ত্রণে তিনজন অতিথি অনলাইনে সংযুক্ত রয়েছেন। চলুন আলোচনার শুরুতে আমাদের সম্মানিত অতিথিদের সাথে আপনাদের পরিচয় করে দিই। আজকে রয়েছেন ব্যারিস্টার এম সারোয়ার হোসেন, অবসরপ্রাপ্ত মেজর ও আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, এবং রয়েছেন মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, এফসিএমএ সাবেক প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, এবং সাথে আরো রয়েছেন সমীর ভৌমিক, কলামিস্ট ও আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। দর্শক আজকের এই প্রসঙ্গটি নিয়ে আপনারাও কথা বলুন, সরাসরি আমাদের মন্তব্য করে মন্তব্য লিখুন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটিও আপনারা লিখতে পারেন। আপনাদের প্রশ্ন এবং মন্তব্য নিয়েও আমরা আলোচনা করতে চাই। এই বিষয়টি টক অফ দ্য টাউন। গত কয়েকদিন থেকে আলোচনা হচ্ছে যে বাংলাদেশের উপর দিয়ে ভারত যদি ট্রানজিট পায় তাহলে সেটি আসলে এক ধরনের সংকট তৈরি করবে। একটি পক্ষ বলছে যে বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হবে, বাংলাদেশের উপর ভারতের আধিপত্য প্রতিষ্ঠা করা হবে। তাই আর অন্য পক্ষ বলছে যে গোটা বিশ্ব জুড়ে যে এখন একটি বাস্তবতা, যে বৈশ্বিক বাস্তবতা, যে গোটা পৃথিবী একটি পল্লীতে পরিণত হচ্ছে, জাতিগুলো, রাষ্ট্রগুলো একে অপরের সাথে যোগাযোগ করছে তাদের অর্থনৈতিক প্রয়োজনে, এবং এই যোগাযোগের অভিন্ন বাস্তবতার একটি রূপ হচ্ছে আমাদের ট্রানজিট। কিন্তু এ নিয়ে সাধারণ মানুষের মধ্যেও নানা রকম মিশ্র প্রতিক্রিয়া আমরা প্রত্যক্ষ করছি। আজকের আয়োজক, আজকের যে আমাদের বক্তারা, আলোচকরা কি বলছেন সেটা আমরা আজকে অনুষ্ঠান থেকে জানতে চাই। আজকের অনুষ্ঠানের সম্মানিত তিনজন আমাদের যে সম্মানিত অতিথি, আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের আয়োজন বলার কথা বলবো অনুষ্ঠানে। আমি শুরু করতে চাই প্রথমে ব্যারিস্টার এম সারোয়ার হোসেন আপনাকে দিয়েই। যে আমরা দেখছি যে মাননীয় প্রধানমন্ত্রী ভারতে সফরে গেলেন, সফরে কতগুলো চুক্তি হয়েছে এবং কতগুলো সমঝোতা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী অনেক বিষয় নিয়ে কথা বলেছেন সেখানে, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা রকম অর্থনৈতিক, বাণিজ্যিক, কূটনীতিক এবং আমাদের বিশ্ব উপাঞ্চলিক নানা রকম বিষয়গুলো আলোচনা হয়েছে। কিন্তু সব আলোচনা ছাপিয়ে যে আলোচনাটি সবচেয়ে প্রধানভাবে দেখা যাচ্ছে এখন আলোচনা হচ্ছে রাজনীতি নিয়ে। আমরা রাজনৈতিক নেতারা বিভিন্ন দল সংগঠনের পক্ষ থেকে নানা রকম মন্তব্য ব্যক্ত করার চেষ্টা করছি, চেষ্টা করছি যে ট্রানজিট যদি দেওয়া হয় ভারতকে তাহলে বাংলাদেশের আধিপত্য প্রতিষ্ঠা হবে ভারতের, এবং বাংলাদেশ অসহায়ত্ব হয়ে যাবে, বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হবে। ফলে আমাদের ট্রানজিট যে শর্তে ভারতকে দিতে যাচ্ছে সেটি মোটেই দেওয়া উচিত নয়, এরকম একটি মন্তব্য আমরা বলতে শুনছি। কিন্তু অন্যদিকে ট্রানজিটের নানা রকম সুফল, নানা রকম অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে আলোচনা চলছে। আপনার প্রাথমিক মন্তব্য নিয়েই আলোচনাটায় আমরা একটু প্রবেশ করতে চাই, জনাব এম সারোয়ার। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আজকের সহ আলোচক এবং সুপ্রিয় দর্শক যারা এই প্রোগ্রাম শুনছেন বা শুনবেন। দেখুন, আপনি ট্রানজিটের কথা বললেন। ট্রানজিট তো অনেক আগেই দেওয়া হয়েছে, যেটা আমাদের আশুগঞ্জ পোর্ট ব্যবহার করে, বন্দর ব্যবহার করে তারা তাদের গাড়ি থেকে তাদের পূর্বাঞ্চলের যে রাজ্য সেখানে তারা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিচ্ছে, আমাদের পোর্ট ব্যবহার করছে, আমাদের অন্য অন্য যে রোড সেগুলো তারা ব্যবহার করছে। তো এবারের যে চুক্তিটা 7টা চুক্তি করে আসলো, তার ভিতরে একটা হলো যে তাদের ট্রেন বাংলাদেশের ভূমি ব্যবহার করে আবার তাদের ল্যান্ডে যাবে, অর্থাৎ কলকাতা থেকে এটা আপনার উত্তর দিকে তাদের যে কানেক্টিং যে স্টেটস আছে সেইখানে যে তারা সংযুক্ত করবে। এইটা একটা কনসার্নের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যে এই যে রেল চলাচলের যে সুযোগ দেওয়া হলো চুক্তি করে, এইটা কোন বিবেচনায় দেওয়া হলো, বিনিময়ে বাংলাদেশ কি পেল? এর আগে আমরা জানি যে 113টা চুক্তি অথবা সমঝোতা স্মারক হয়েছে, এবং এইবার আরো 7টা সমঝোতা স্মারক বা চুক্তি করেছে। সো ফরেন পলিসিতে সবসময় একটা উইন উইন সিচুয়েশন থাকতে হয়, এবং লিবারেজ বলতে একটা কথা আছে যে আমার জনগণের স্বার্থ, দেশের স্বার্থ আদায় করার জন্য আমার লিবারেজ ব্যবহার করে আমার স্বার্থ উদ্ধার করে আমরা আন্তর্জাতিক চুক্তি করব। কিন্তু এই যে চুক্তিটা করা হলো, আগে থেকে যেগুলো বহাল রয়েছে কিছু রিনিউ করা হয়েছে। এখানে বাংলাদেশ কি পেয়েছে? আমরা তো অ্যাপারেন্টলি পেপারের মাধ্যমে কিছুই জানলাম না। একটা নীল নীতি, সবুজ নীতি, এগুলোর মধ্যে বাংলাদেশের জনগণের কি লাভ হয়েছে, দেশের কি স্বার্থ উদ্যোগ হয়েছে? এটা তো পরিষ্কার নয়। তো যার জন্য এই যে কথাটা আসছে যে সবকিছু দিয়ে আসা হয়েছে, তার তো সাবস্টেন্স রয়েছে।
সো আগে 113টা এবং এখন 60টা, টোটাল 120টা আমাদের দেশের পোর্ট ব্যবহার করবে। আমাদের শিপের আগে তাদের শিপকে বার্থিং এর সুবিধা দিতে হবে, আনলোডের সুবিধা দিতে হবে, এবং নামে মাত্র ট্যারিফ ব্যবহার করে আমাদের ভূমি ব্যবহার করবে। তাদের তো জনস্বার্থ কোনোভাবে সমুন্নত রাখা হয় না, দেশের স্বার্থ। বাংলাদেশের স্বার্থ উদ্ধার করতে সবচেয়ে বড় লিভারেজ ছিল এই ট্রানজিট। তো সেই লিভারেজটাকে তো জনস্বার্থে এবং দেশের স্বার্থে ব্যবহার করা হয়নি। আজকে এই যে রেল চলাচলের সুযোগ দেওয়া যদি হয়ে থাকে, যদি এটা কার্যকরী হয়, তার আগে আমাদের সাথে নেপালের, আমাদের সাথে ভুটানের ট্রানজিটটাকে এনশিওর করা উচিত ছিল। ইভেন আমরা যদি পাকিস্তানের সাথে ব্যবসা করতে চাই, সেটাও এনশিওর করা উচিত ছিল যে এখানে তো একই দেশ ছিল, তাহলে বাংলাদেশ থেকে যদি ইন্ডিয়া থেকে ট্রেন বাংলাদেশের ল্যান্ড ব্যবহার করে আবার ইন্ডিয়াতে যাবে, তাহলে বাংলাদেশ থেকে ট্রেন পাকিস্তান পর্যন্ত কেন যেতে পারবে না? সেই স্বার্থ উদ্ধার করা উচিত ছিল। তো সেই জায়গায় আসে যে জনভিত্তির উপর যদি একটা সরকার না থাকে, তার ফরেন পলিসি দুর্বল হয়, সে জনস্বার্থ সমুন্নত রাখতে পারে না। এবং এই যখনই জনভিত্তির উপর সরকার না থাকে, তখন তারা ডিপেন্ড করে ফরেন পাওয়ারের উপরে, এবং এই দেশীয় ভাবে বিভিন্ন ইন্টেলিজেন্স, বিভিন্ন যে সংস্থা রয়েছে তাদের উপর ডিপেন্ড করে। তো এই সরকার তো জনভিত্তির উপর নাই, যার জন্য তারা শুধু দিয়ে আসতেছে, কিছুই বাংলাদেশের স্বার্থে কিছুই আনতে পারে নাই। যেটা সরকার প্রধান তার মুখ থেকে বলেছে, যা কিছু দিয়েছি ইন্ডিয়া অনেকদিন মনে রাখবে, আর কি দেওয়ার বাকি আছে? যার জন্য এই যে চুক্তিগুলো হয়েছে, এই যে সমঝোতা স্মারকগুলো হয়েছে, এটা সম্পূর্ণ বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে হয়েছে, অসম চুক্তি হয়েছে বলে আমরা অ্যাপারেন্টলি আমাদের কাছে এটা প্রতীয়মান হয়। এবং বাংলাদেশের যে বড় একটা লিভারেজ ছিল, যে বাংলাদেশের স্বার্থ উদ্ধার করা, সেই লিভারেজটা নষ্ট করে দিয়েছে। অর্থাৎ বাংলাদেশে ইন্ডিয়ান যে প্রভাব, সেটা আরো বৃদ্ধি হয়েছে, এবং সেই যে ইন্ডিয়ান প্রভাব এবং ইন্ডিয়ার ইন্টারেস্ট রক্ষা করা হয়েছে, বাংলাদেশের স্বার্থ, জনগণের স্বার্থ বিঘ্নিত করে বাংলাদেশের যে লিভারেজ ছিল, ফরেন পলিসি লিভারেজ বলতে যে ধারণা আছে, সেইটাকে সম্পূর্ণভাবে আন্ডারমাইন করে বাংলাদেশের স্বার্থ বিকিয়ে দেওয়া হয়েছে। অতএব এই সরকার শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য বাংলাদেশের স্বার্থ বিঘ্নিত করে কুইক টাইমে 2বার ইন্ডিয়া ভিজিট করলো, ইন্ডিয়া আপনাকে দাওয়াত করলো আর আপনি চলে গেলেন, এইটা আমাদের কোথাও আলোচনা হলো না। দেশের মানুষ জানে না, আগে থেকে কোনো ধারণাই ছিল না যে কি চুক্তি করতে চাচ্ছেন। এবং সাংবিধানিক যে একটা প্রভিশন রয়েছে, কোন চুক্তি করলে সেটা পার্লামেন্টে আলোচনা করতে হবে, তার কোনো কিছু করা হচ্ছে না। মানে দেশটা যেন একটা, ওই যে রাষ্ট্রটা যে একজন ব্যক্তিতে পরিণত হয়েছে, একজন ব্যক্তির ইচ্ছে রাষ্ট্র চলছে। এইটা আমাদের জাতীয় স্বার্থ এবং জনস্বার্থ মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে। এবং আমি মনে করি এই চুক্তিগুলো আবার রিভিউ করা দরকার, এবং জনস্বার্থের বিপক্ষে যে চুক্তিগুলো গেছে, সেই চুক্তিগুলোকে স্ক্রাপ করতে হবে, সেই চুক্তিগুলোকে বাতিল করতে হবে। কোনো না কোনো। আপনাকে ধন্যবাদ। আপনি কতগুলো চুক্তির কথা বললেন, একটু সংখ্যাটা একটু জানতে চাই। আলী রিয়াজের একটা বই আছে, সেই বইতে বলা আছে 113টা চুক্তি করেছে 2020 পর্যন্ত বোধ হয়, আর এখন 60টা, তাহলে 120টা চুক্তি এবং সমঝোতা স্মারক ইন্ডিয়ার সাথে 2009 পরে হয়েছে। আওয়ামী লীগ সরকার গত 4 টার্মে আপনি বলতে চাচ্ছেন নাকি? 2009 থেকে। ধন্যবাদ আপনাকে। সরোর ভাই, আপনার কাছে আসতে চাই যেন আনোয়ারুল ইসলাম আপনার কাছে, যে সরোর ভাই যেটি বলছেন, যে এই কথাগুলো আমরা শুনছি, অনেকেই বলছেন যে বাংলাদেশের উপর দিয়ে ভারতের ট্রেন যাবে, কিন্তু ভারত থেকে এসে বাংলাদেশের উপর দিয়ে গিয়ে আবার ভারতের আরেকটা রাজ্যে যাবে। তো এটি অনেকে বলছেন যে এটি মেনে নেওয়া যায় না। যদি এটা হয় যে ভারত হয়ে বাংলাদেশ হয়ে আবার ভারত হয়তো ভুটান বা নেপালে যেত, এমনকি পাকিস্তানে যেতে পারে কিনা, সরোর ভাই যেটি বললেন, অ্যাকচুয়ালি ভারতকে খুশি করার জন্য এক ধরনের সুবিধা দেওয়া হলো এই ভিজিটে। মাননীয় প্রধানমন্ত্রী ভিজিটে সুবিধা দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর জনভিত্তি নেই এই সরকারে, যে কারণে ফরেন কোন শক্তির উপর তাকে ডিপেন্ড করতে হয়েছে। তার নমুনা হচ্ছে এই নানা রকম সমঝোতা চুক্তি, সেখানে আমরা বারবার হেরে যাচ্ছি, অন্যকেই দিচ্ছি কিন্তু আমরা কিছু পাচ্ছি না, শুধু দিয়েই যাচ্ছি। এটা অসম চুক্তি, এবং চুক্তিগুলোতে আসলে জনগণের কোনো স্বার্থ রক্ষিত হয়নি, এবং এটি সংসদেও বা জনগণের জন্য আলোচনাও করা হয়নি। জনাব আনোয়ার ইসলাম। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ মিলিয়াম টিভির সকল দর্শক যারা দেখছেন, এবং আমার বিজ্ঞ দুজন আলোচক, এবং এতক্ষণ আমাদের অত্যন্ত জ্ঞানীগুণী যে ব্যারিস্টার সরোয়ার ভাই যে কথাগুলো বললেন, আসলে বাংলাদেশের রাজনীতি
এখানে কিছুটা গ্রুপ আছে বা একজন আছে যারা শুধু ভারত নিয়ে একটা রাজনীতি করে, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় যে বাংলাদেশের বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগ এবং কিছু সমমনা দল ছাড়া বাকিগুলো আসলে বাংলাদেশের রাজনীতি করার কিছু নাই একমাত্র ভারত বিদ্বেষী ছাড়া। তো গত 21/6/24 আমাদের নেত্রী ভারত গিয়েছিলেন এবং সেখানে 10টা স্মারক যেখানে স্বাক্ষর হয়েছে, সেখানকার ভিতরে একজন আছে যে ভারতের বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে যে ভারতের একটা অংশ থেকে ভারতের আরেকটা অংশে রেলওয়ে সংযোগ যে চালু হবে বা ট্রেন যাবে, সেখান থেকে বিশেষ করে দর্শনা থেকে দিয়ে প্রবেশ করে চিলাহাটি হলদিয়াবাড়ি সীমান্ত দিয়ে আবার ভারতে প্রবেশ করবে। এটা একটা ট্রানজিট, তার কারণ ভারতের এক প্রদেশ থেকে আর এক প্রদেশে এই বাংলাদেশ থাকার কারণে ওদের অনেক সময় সাপেক্ষ ব্যয়বহুল, যে কারণে দীর্ঘদিন ধরে তারা এদেশের এটা চেয়ে আসছিল এই সুযোগ সুবিধাটা। তো এর আগেও কিন্তু বিশেষ করে আমাদের 47 সালের আগেও কিন্তু ট্রেন লাইনগুলো যেভাবে ছিল আস্তে আস্তে কিন্তু সেইভাবে চালু করারও একটা পরিকল্পনা কিন্তু সবার মাঝে আমরা দেখছি। এখন ওনারা এই ট্রানজিটের কারণে স্বাধীন সার্বভৌমত্ব কিভাবে নষ্ট হচ্ছে আমরা জানি না, ওরা বলেও না। তবে হ্যাঁ, এই ট্রানজিটের কথা আলোচনা করতে গিয়ে প্রত্যেকটা দেশপ্রেমিকের এটা বলা উচিত যে আমরা অর্থনৈতিকভাবে কি সুবিধা পাবো। ভারত যেখানে এক জায়গা থেকে আরেকটা জায়গাতে ট্রানজিট ব্যবহার করার কারণে তারা সময় এবং অর্থ দুটোই সাশ্রয় হচ্ছে, সেখানে বাংলাদেশ কিভাবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারি এই প্রশ্ন সবারই থাকা উচিত। কিন্তু আমরা লক্ষ্য করছি যে সেই দিকে না গিয়ে আমাদের স্বাধীন সার্বভৌমত্ব নষ্ট হয়ে যাচ্ছে বলে চিল্লাইছে। এবং তাদের আপনি খোঁজ খবর নিয়ে দেখবেন যারা বেশি স্বাধীনতা নিয়ে চিৎকার করছে তারা কিন্তু স্বাধীনতা বিরোধী শক্তি, তারা কখনো বাংলাদেশ স্বাধীন হোক এটা কিন্তু চায়নি। সেই গ্রুপটাই স্বাধীনতা নিয়ে বেশি কিন্তু চিৎকার করছে। কিন্তু বর্তমান সরকার এ দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য এই যে একটা গ্লোবালাইজেশন যে চলছে, গোটা বিশ্ব যে একটা ভিলেজ হয়ে গেছে, সেই কনসেপ্টটাকে ধারণ করে গোটা ইউরোপ যেমন কোনো বর্ডার নাই, কিচ্ছু নাই, অথচ এক একটা নিজস্ব স্বাধীনতা নিয়ে তারা একে অপরের সাথে কিন্তু চলাচল করছে। তো সাউথ এশিয়াতে যদি আমাদের এই ওরকম অবস্থা হয়, আমাদের প্রত্যেকের স্বাধীন সার্বভৌমত্ব রক্ষা করে, তাহলে সমস্যাটা কোথায়? আজকে এনারা বাংলাদেশের এই গ্রুপটায় 1972 সালে যখন মার্চে এই যে 25 বছরের যে চুক্তিটা হয়েছিল, সেটা আপনি এখন সময় দিলে আমি একটা একটা করে বলতে পারবো। সেখানে কোথাও কোনো গোলামি চুক্তি ছিল না, কোনো কিছু ছিল না, বা কোনো করদ রাজ্যও কিন্তু এটা করা হয়নি। অথচ ওই সময় কি ডান বলেন আর কি বাম বলেন আর কি স্বাধীনতা বিরোধী বলেন, প্রত্যেকে কিন্তু বিরোধিতা করেছিল যে এই চুক্তি হলো গোলামি চুক্তি এবং বাংলাদেশকে করদ রাজ্য বানানোর একটা পয়তারা, এটাকে সমর্থন করা যায় না বলে বিরোধিতা কিন্তু করেছিল। জি আনোয়ার ভাই, একটু আগে 71-এর আমি একটু যুক্ত করতে চাই আপনার সাথে একটু প্রশ্ন আকারে। এখনো কিন্তু বলা হচ্ছে যে বাংলাদেশ উপর দিয়ে যদি ট্রানজিট দেওয়া হয় তাহলে বাংলাদেশ কিন্তু এখনো ওই যে সিকিমের মতো হয়ে যেতে পারে। করদ রাজ্যের কথা অনেকে বলছেন যে সেখানে ওদের যে ট্রেন বা তাদের ট্রানজিটকে সুরক্ষা দেওয়ার জন্য তাদের সেনাবাহিনীর সদস্যরা বাংলাদেশে আসবে, তারা এখানে পোস্ট করবে এবং তারা সার্বভৌমত্বের উপরে আঘাত আনবে, ফলে তাদের এরকম অনেক কথা কিন্তু আমরা শুনছি। মানে এটার কোনো বাস্তবতা? কথাগুলো খুবই হাস্যকর একটা কথাবার্তা। বর্তমানে কিন্তু 5টা রুটে বাংলাদেশ ভারত ট্রেন কিন্তু চলাচল করছে, যদিও সেখানে কিছু রেস্ট্রিকশন আছে যে ওই ইঞ্জিন থেকে যাবে, বাংলাদেশের ইঞ্জিন নিয়ে বাংলাদেশের ড্রাইভার সেটা চালিয়ে যাবে। বর্তমানে এরকম কিছু রেস্ট্রিকশন দিয়ে কিন্তু 5টা রুটে কিন্তু আমাদের ট্রেন কিন্তু চলাচল করছে। কিন্তু ভারত যদি চায় একটা বৃহৎ শক্তি যে বাংলাদেশকে দখল করে নিবে, তাহলে কি তাকে এই ট্রেন দিয়ে দখল করতে হবে? এটা কি দেশকে নিয়ে নেওয়ার কি এটা পদ্ধতি কিছু, যে ট্রেন দিলাম এবং ট্রেনের মাধ্যম দিয়ে দেশকে আমরা করদ রাজ্য বানায় ফেলবো?
এটা তো কোনো কথা না। এটা হলো একটা ভারত বাংলাদেশ, ভারত কেন, এটা ভারত বাংলাদেশ ভুটান নেপাল এবং সৌরভ ভাই যে বলছেন যে পাকিস্তান পর্যন্ত যাবে না কেন, মানে এটা যদি সেরকম তো মহাপরিকল্পনা হ্যাঁ হতে পারে, কেন হবে না? গোটা সাউথ এশিয়া হতে পারে। আমার নেত্রীও কিন্তু সেদিন সাংবাদিক সম্মেলনে বলেছে যে আমরা সাউথ এশিয়াতে তো এরকম আমরা করতে পারি, যেটা ইউরোপিয়ান ইউনিয়ন যেটা করে। এক দেশে ঢুকলে সারাটা দেশ আপনি ভ্রমণ করতে পারবেন একই ট্রেনে। তো সেই ধরনের ব্যাপারগুলো আমরা করতে পারি, এগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে পারি, এগুলো নিয়ে সমালোচনা হতে পারে বা আরো কিছু চাইতে পারে সবাই, সেই জায়গাতে আমি একমত। কিন্তু বারবার যে স্বাধীন সার্বভৌমত্ব নষ্ট হয়ে যাচ্ছে বলে যে চিৎকার করছে, সেইটা তাদের একটা কি বলবো, এটা অপকৌশল বা একটা মানুষকে বিভ্রান্ত করার একটা চেষ্টা। তার কারণ ভারত বিদ্বেষীরা সবসময় ভারতের বিরোধিতা কিন্তু করিয়ে আসছে, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ একটা প্রতিবেশী দেশের সাথে নিজের স্বাধীন সার্বভৌমত্ব বজায় রেখে যে ধরনের সম্পর্ক রাখার কথা ঠিক সেই সম্পর্কটাই কিন্তু রাখছে। কেন আমরাও তো ভারতের কাছে চাচ্ছি যে নেপাল থেকে বা ভুটান থেকে বিদ্যুৎ নিয়ে আসতে, তাদেরকে ব্যবহার করার জন্য। আমরা রাজি করাতে পারছি বা ভারতকে কতটা হবে, কেন হবে না, অবশ্যই হবে। সেটা নিয়ে আমরা বার্গেনিং করতে পারি, সেটা তো অন্য জিনিস। আবার এখন এই যে 10টা স্মারকের ভিতরে কিন্তু আরো 7টা 8টা বর্ডারে সীমান্তে যে বাজার যে চালু হবে সেটারও কিন্তু সেখানে স্বাক্ষর হয়েছে, প্রাথমিক আলোচনা কিন্তু হয়েছে এই এতে। তো সেখানে হলে শিক্ষার ক্ষেত্রে বলেন, এই যে চিকিৎসার ক্ষেত্রে বলেন, এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে যোগাযোগ ব্যবস্থাটা যদি উন্নত হয়, তাহলে কি বাংলাদেশের মানুষ কি আমরা উপকৃত হব না? আমরা ইন্ডিয়া যাব খালি কি তাদেরকে দেওয়ার জন্য? আমরা কি ব্যবসা বাণিজ্য ওখানে করতে পারবো না? আমরা যে শিক্ষার জন্য বলেন, বিভিন্ন বিষয়ে যে আমাদের ভারতের সাথে প্রতিবেশীর সাথে যে লক্ষ লক্ষ লোক যাওয়া আসা করে, সেই সুবিধাও তো আমরা পেতে পারি। কিন্তু স্পেসিফিক কোথায় যে আমাদের স্বাধীন সার্বভৌমত্ব এই ট্রানজিট দেওয়ার কারণে নষ্ট হবে, এটা আমিও খুঁজে পাই নাই। আমি অনেক পত্রিকা লেখাপড়া করেছি, কোথাও খুঁজে পাই না কোনো বিশেষজ্ঞ স্পেসিফিক ভাবে যে একটা দেশের স্বাধীন সার্বভৌমত্ব নষ্ট হওয়ার যতগুলো প্রক্রিয়া আছে, কোন প্রক্রিয়ার ভিতরে কিন্তু এটা পড়ে না। তবে আমি সবার সাথে একমত, সারোয়ার ভাইদের সাথে, যে বাংলাদেশে যেন অর্থনৈতিক ভাবে আরো কিভাবে বেনিফিট হতে পারে বা ভারতের কাছে আমরা আরো কি কি বিষয় নিয়ে বার্গেনিং করতে পারি, সেগুলো নিয়ে কিন্তু আলোচনা হতে পারে। কিন্তু এই যে 72 সাল ৭৭ সাল 71 মহান মুক্তিযুদ্ধ থেকে যে চিৎকারটা করে আসছে যে ভারত বাংলাদেশকে একটা অঙ্গরাজ্য বানাবে, সেই কারণে এই করছে সেই করছে, এই ধারাটাকে তাদেরকে চেঞ্জ করতে হবে, তাদের চিন্তাধারা চেঞ্জ করতে হবে, তাদের সেন্টিমেন্টটা চেঞ্জ করতে হবে। মানুষকে যদি ভালোবাসে, তাদের চিন্তাধারা পরিবর্তন করতে হবে। ধন্যবাদ আনোয়ার ভাই, প্রাথমিক বক্তব্য শুনলাম। আমরা একটু জনাব সমীর ভৌমিক আপনার কাছে আসতে চাই, যেটি হচ্ছে যে ভারত আমাদের পাশে একটি বৃহত্তর প্রতিবেশী, তারা তাদের সামরিক অর্থনৈতিক শক্তিতে তারা অনেক শক্তিশালী। যদিও 71-এ ভারত আমাদের সহায়তা করেছে, আমাদের মুক্তিযুদ্ধে তাদেরও রক্ত ঝরেছে, তাদেরও সন্তানেরা শহীদ হয়েছে মাটিতে, আমরা এই জন্য কৃতজ্ঞ। কিন্তু কেউ বলেন যে কৃতজ্ঞতার নামে আমরা আমাদের ভারতকে সবকিছু তো আমরা তুলে দিচ্ছি কিনা। যেটি বলছেন যে 123টা চুক্তি স্বাক্ষরিত হয়েছে, তার একটি চুক্তিতেও সারোয়ার ভাই কিন্তু বাংলাদেশের স্বার্থ বা জনগণের স্বার্থ সংরক্ষিত হয়েছে বলে তিনি মনে করছেন না। এবং যেটি হচ্ছে যে ভারতের বৃহৎ প্রতিবেশী সুলভ কতগুলো আচরণ আমরা প্রত্যক্ষ করি। অনেকে বলেন যে আমাদের সীমান্তে হত্যা করা হচ্ছে, আমাদের সন্তান মানে বাঙালিরা হত্যা হচ্ছে, সেখানে কেউ বলেন যে পাখির মতো হত্যা করা হয়। এই হত্যা কিন্তু বন্ধ হচ্ছে না। ভারত নানা বিষয়ে আমাদের যে পণ্য তাদের দেশে যাবে, সেখানে নানা রকম ট্যারিফ, নানা রকম ব্যারিয়ার দিয়ে রাখছে, তারা সেটি করছে না। ফলে ভারতের যে মনোভাব, ভারত বৃহত্তর বন্ধু আমাদের তারা বলে, কিন্তু আমাদের পাওয়ার ক্ষেত্রে তারা কিন্তু সেটা দিতে চায় না। তো আমাদের তিস্তা চুক্তির যে বাস্তবায়নের কথা নিয়ে আমরা খুব হতাশ। আমাদের একটি মরণ প্রাণ একটা অবস্থা তৈরি হচ্ছে, বাংলাদেশের একটা শুষ্ক অবস্থা তৈরি হচ্ছে, মরু অঞ্চলের মতো উত্তরবঙ্গ অবস্থা তৈরি হচ্ছে, কিন্তু তিস্তার ন্যায্য পানির হিস্সা আমরা পাচ্ছি না। তো সমীর ভৌমিক কি বলবেন, এই যে মনস্তত্ত্ব যখন এক ধরনের সংকট, তখন ভারতের সাথে ট্রানজিট আমরা দেওয়ার কথা ভাবছি, সেটি কি আসলে আগ বাড়িয়ে আমরা ভারতকে একটি বেশ বড় সুবিধা দিয়ে দিচ্ছি কিনা? ধন্যবাদ আপনাকে। আমি সর্বপ্রথমে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি মিলেনিয়াম টিভির সকল দর্শক শ্রোতাদেরকে
এবং বিশিষ্ট সহ আলোচক দুইজন আছেন ওনাদেরকে। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটাকে ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে দেখতে হবে। 1972-এর 10ই জানুয়ারি দিল্লি বিমানবন্দরে বঙ্গবন্ধু তার ভাষণে বলেছিলেন, বাংলাদেশ উইল রিমেইন এভার গ্রেটফুল টু দ্য পিপল অফ ইন্ডিয়া। অ্যাকচুয়ালি ভারত আমাদেরকে মুক্তিযুদ্ধে যে সাহায্য সহযোগিতা দিয়েছে তাতে আমাদের যে রিলেশনশিপটার একটা অর্গানিক নেচার দাঁড়িয়েছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি। তবে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে 1975-এ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে রাজনীতিতে একটা ইউটার্ন হয়েছে এবং ফরেন পলিসির ক্ষেত্রেও আমি মনে করি পোস্ট 1975 একটি শিফট হয়েছে। পোস্ট 1975 ফরেন পলিসিকে যদি আপনি দেখেন, আপনি দেখবেন বাংলাদেশের ফরেন পলিসিটা লিনিং চায়না, প্রো পাকিস্তান, প্রো চায়না লিন করে ছিল, যদি আমি বুঝতে পারি, যতটুকু আমি বুঝি। তারপর দীর্ঘদিন পরে 1996 সনে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সম্পর্কটা রিগেইন হয়েছে। হ্যাঁ, এখন যে সম্পর্কটা চলতেছে এটাকে ভারতের পক্ষ থেকে তো গোল্ডেন চ্যাপ্টার বলা হচ্ছে, সোনালী অধ্যায়। আমরাও মনে করি যে খুব ভালো এখন একটা সম্পর্ক জায়গায় আমরা উন্নীত হয়েছি। কিন্তু ম্যাক্রো লেভেলে আমি যদি বলি, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কে যে বাইলেটারাল ইস্যুগুলা ছিল তার মধ্যে মেজর আমি আরো পিছন থেকে বলতে চাই, পার্বত্য শান্তি চুক্তি 1996 সনে, তখন এইচ.ডি. দেবেগৌড়া সরকার সম্ভবত, হ্যাঁ এইচ.ডি. দেবেগৌড়া সরকার। গঙ্গার পানি চুক্তি, ভারতের সাথে সমুদ্র জয়, যদিও আমরা এটা লিগ্যাল ব্যাটল করে পেয়েছি, কিন্তু আন্তর্জাতিক আইনে তো আমরা সবাই জানি তেমন বাইন্ডিংস নাই। ভারত যদি সদিচ্ছা প্রকাশ না করতো তাহলে এই সমুদ্র জয় আমরা আরেকটি বাংলাদেশের মতো সমপরিমাণ প্রায়, হ্যাঁ, মায়ানমারের সাথে এবং ইন্ডিয়ার সাথে লিগ্যাল ব্যাটল করে জয়ী হয়েছি এবং সেইখানে কূটনৈতিক বিষয় আছে। তারপর ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট 2011 অথবা 2012 2015 সম্ভবত ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট, ছিটমহল বিনিময়, এগুলা খুব ক্রিটিক্যাল ইস্যু ছিল। এই যে বললাম 5টি বড় জিনিস, পার্বত্য শান্তি চুক্তি, গঙ্গার পানি চুক্তি, সমুদ্র জয়, ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট, ছিটমহল বিনিময়, এগুলা সব হয়েছে ওই শিফটিং এর পরে আবার যখন আমরা রিগেইন করলাম সম্পর্ক তারপরে। অতএব আদার দেন আওয়ামী লীগ যে সরকারগুলো ছিল তারা কিন্তু ভারতের সাথে কোনো সমস্যার সমাধান করতে পারে নাই, বরং তারা সমস্যা বাড়িয়েছে। সমস্যা কিভাবে বাড়িয়েছে? বাংলাদেশের ভূমিকে ব্যবহার করতে দেওয়া হয়েছে। ইন্ডিয়ার নর্থ ইস্টে ইনসার্জেন্সিতে আমাদের এখানে আমরা সবাই জানি 10 টাকা অস্ত্র চোরাচালান, বগুড়ায় অস্ত্র চালান ধরা পড়া ইত্যাদি বিভিন্ন কিছু হয়েছে। তবে একটা জিনিস খেয়াল করেন, আমাদের সম্পর্কটা কোন জায়গায় ছিল। বঙ্গবন্ধু সম্ভবত 10ই জানুয়ারিতেই মিসেস ইন্দিরা গান্ধীকে বলেন, আপনি আপনার সৈন্য কবে নিবেন? মিসেস গান্ধী বলেন, আপনি যখন চাবেন তখনই। মাত্র 2.5 মাসের মাথায় 17ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে ইন্ডিয়া সৈন্য প্রত্যাহার করে। এরকম একটা উদাহরণ সারা পৃথিবীর ডিপ্লোম্যাটিক ইতিহাসে নাই। যে দেশটি আমি শেষ করি, যে দেশটি এমন একটি গেস্টার দেখাইলো, ওই দেশের সাথে আমাদের সম্পর্কটা তা কাঁটাতারের বেড়ার জায়গায় কেন আসলো? এইটা পোস্ট 1975 যে সরকারগুলো ক্ষমতায় এসেছে তাদেরকে ভেবে রাখা দরকার। তাদেরকে জিও পলিটিক্যাল রিয়েলিটিটা বুঝতে হবে। উই ক্যান নট চেঞ্জ আওয়ার নেইবার। আমরা নেইবার, উই আর সারাউন্ডেড বাই 3 দিকে ভারত সারাউন্ডেড, একদিকে বে অফ বেঙ্গল। অতএব আমাদেরকে তার মানে এই না যে আমরা তাদের কাছে আমাদের বিকিয়ে দিব। তারা যদি আমাদেরকে অনার করে তাহলে আমাদেরকে সম্মান দেয় তাহলে তো আমার তার সাথে রিলেশনশিপ রিগেইন করতে কোনো সমস্যা নাই। আর টিপিক্যালি যেটা বলা হয় সভরেন্টি, এটা আসলে
বিএনপি ঘরানার বুদ্ধিজীবী সংগঠন ওরা এটা বলে। এটা আসলে ইংরেজিতে একটা কথা আছে, আমি বলি, আমি সরি কেউ যদি মনে করেন, ইংরেজিতে একটা কথা আছে, এ লিওপার্ড নেভার চেঞ্জেস ইটস স্পট। বনের মধ্যে দেখবেন লিওপার্ড এখানে সেখানে যেখানেই ঘুরায় তার জায়গাটায় সে ফিরে আসে। বিএনপির রাজনীতিটার একটা বেসিক জিনিস হচ্ছে ভারত বিরোধিতা। বিএনপি বা বিএনপি গভর্নর যারা সভরেন্টি এগুলোর কথা বলে, আপনি ইউরোপে যান, গাড়িটা দিয়ে, আমি আশরাফ ভাই এই পয়েন্টটা শেষ করি, ইউরোপে গাড়ি নিয়ে আপনি কোন দেশের ভিতরে কখন গাড়ি যাচ্ছে আপনি বলতে পারবেন না। এই গ্লোবাল ভিনিজে যারা কানেক্টিভিটির বিপরীতে কথা বলবে, আপনি নিজেও বলেছেন কাঁটাতারের বেড়া নেই, কিন্তু বাংলাদেশকে ঘিরে দিয়ে রেখেছে ভারত কাঁটাতারের বেড়া দিয়ে। আমি তো বললাম কাঁটাতারের বেড়ার জায়গাটায় কেন আসলো, এটা মানে পোস্ট 1975 সরকারগুলোকে ভাবতে হবে। ভারত তো, এবং সেখানে আমাদের 1 কোটি শরণার্থীকে মুক্তিযুদ্ধের সময় আশ্রয় দিয়েছে। ত্রিপুরা একটি রাজ্য, তার জনগণের চেয়ে আমাদের শরণার্থী সংখ্যা বেশি ছিল। কি গ্যাসটা তারা দেখিয়েছে, ওই জায়গাটা থেকে কেন ওই জায়গাটা আসলো, এটা উনাদেরকে ভাবতে হবে, যারা এন্টি ইন্ডিয়ান অপিনিয়ন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দিচ্ছে। আমি একটু জানতে চাই যে এই যে সীমান্ত হত্যা, সেখানে ভারত কিন্তু সীমান্ত হত্যা কেন যত্নশীল হচ্ছে না এটা বন্ধ করার জন্য? আমাদের তিস্তা চুক্তির পানি আমরা পাচ্ছি না, মানে এই জায়গাগুলোতে আপনি কি মনে করেন যে ভারতকে কেন আমরা পাশে পাচ্ছি না? আমাদের মিয়ানমার থেকে যে রোহিঙ্গারা বাংলাদেশে আসলো, এই এত লক্ষ লক্ষ রোহিঙ্গা, তাদের ফিরে নেওয়ার ক্ষেত্রে ভারতের একটা ভূমিকা প্রত্যাশা করা গিয়েছিল, সেখানেও আমরা কিন্তু তাদেরকে ভারতকে নীরব দেখছি। হ্যাঁ, ঠিক আছে, এটা আপনি ঠিকই বলেছেন, যথার্থ বলেছেন। সীমান্ত হত্যা এটা সীমান্ত হত্যাকে 0 পর্যায়ে নিয়ে আসতে হবে। এখানে একটা কথা হয়েছিল হয়তো, মানে নন লিথাল উইপন ব্যবহার করার, তবে এইটা ঠিক, একটিও যেন সীমান্ত হত্যা না হয়, এইটার জন্য আমাদেরকে ইফোর্টস নিতে হবে। বাট এটা কিন্তু ভাবতে হবে সীমান্ত হত্যা কমে আসছে। আপনি যদি গ্রাফটা দেখেন, ওই 2009 এর পরেই কমে আসছে। হ্যাঁ, মানে আপনি টোটাল যদি গত মানে সরকার আমলে কমে আসছে বলে আপনি বলছেন যে আমাদের আপনি গ্রাফ করলে অবশ্যই তাই হবে। সংক্রান্ত তথ্য আছে কিনা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের দর্শক যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের দর্শকরা অনেকেই অনেক মন্তব্য করছেন। দর্শক, আমরা চাইবো যে আজকের আলোচনার বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে সেটা আপনারা লিখুন। আমরা একটু সংক্ষিপ্ত বিরতিতে যাব, কিন্তু বিরতিতে যাবার আগে দর্শকদের 2-4টে মন্তব্য একটু আমি গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো পড়তে চাই। ফারজানা ফারহা তিনি বলছেন যে সম্মানিত উপস্থাপক এবং সম্মানিত অতিথিদের অভিনন্দন জানিয়েছেন, তিনি শুভকামনা জানিয়েছেন। কারিমা লতিফা তিনি গ্রেট ইনফরমেশন আউটলেট মিলেনিয়াম টেলিভিশন, গ্রেট জব, অনারিয়াম গেস্ট অ্যান্ড হোস্ট, তাদেরকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। জেনিফার যারা বলছেন যে বলার কথা বলবো অনুষ্ঠানের মাধ্যমে আমরা অজানা অনেক তথ্য জানতে পারছি, এবং এই জন্য অসংখ্য ধন্যবাদ মিলেনিয়াম টেলিভিশনকে। স্বপন চৌধুরী লিখছেন আলোচনার বিষয়বস্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয় বলার কথা বলবো অনুষ্ঠানে। আমরা অসাধারণ অনুষ্ঠান বলার কথা বলবো, আজকের আলোচ্য বিষয় অতি গুরুত্বপূর্ণ বলছেন রিমশা বিনতে রায়ান। এরকম অনেক দর্শক মন্তব্য করছেন। দর্শক, আমরা চাই যে আজকের বিষয় নিয়ে আপনাদের মতামত লিখুন, যে আপনারা এই বিতর্কটা যে চলছে সেখানে আপনি কি মনে করেন যে ভারত বাংলাদেশের উপর দিয়ে যদি ট্রানজিট দেওয়া হয় তাহলে বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হবে, ভারতের আধিপত্য বাংলাদেশের প্রতিষ্ঠিত হবে, এবং ভারতের সাথে যতগুলো চুক্তি হয়েছে তাতে বাংলাদেশের স্বার্থ সংরক্ষিত হয়নি, এই যে আমাদের ব্যারিস্টার সারোয়ার যিনি বলছেন, এর পক্ষে আপনি একমত পোষণ করেন কিনা, কিংবা অন্যান্য অতিথিরা যা বলেছেন তার পক্ষে বিপক্ষে আপনার মতামত ব্যক্ত করতে পারেন। দর্শক, আপনাদের মতামতকে আমরা গুরুত্বের সাথে আলোচনা করতে চাই। যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে, দর্শক আমাদের সাথে থাকুন। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. দর্শক, বিরতির পর সকলকে আবার আলোচনায় স্বাগত। আপনারা দেখছেন মিলেনিয়াম টেলিভিশন ইউএসএ বলার কথা বলবো অনুষ্ঠান।
সরোয়ার ভাই, আপনার কাছে আসতে চাই, যে আলোচনাটি হচ্ছে, যে আলোচনা যে প্রশ্নগুলো তৈরি হয়েছে অপর পক্ষ থেকে, সেটি হচ্ছে যে পার্বত্য শান্তি চুক্তি, আমাদের ল্যান্ড বাউন্ডারি, সমুদ্র সীমা অধিকার, এরকম নানা রকম চুক্তি হয়েছে। এই যেগুলো বলা হচ্ছে যে ল্যান্ডমার্ক ভিক্টোরি বাংলাদেশে বা ল্যান্ডমার্ক চুক্তি, সেগুলো কিন্তু আওয়ামী লীগের আমলে করা হয়েছে। বিএনপির সময় 75 পরবর্তী যে সরকার ছিল 96 আগ পর্যন্ত, তারা কিন্তু ভারতের সাথে এই ধরনের কোনো সমস্যা সমাধান করতে পারেনি। আজকে যখন এই সরকার সমাধান করছে এবং বৃহত্তরের সুসম্পর্ক বজায় রাখছে, তখন কিন্তু এই সমালোচনাগুলো বলা হচ্ছে, এই সমালোচনা যারা করছে তারা আসলে একভাবে মুক্তিযুদ্ধ বিরোধিতাকারী শক্তি এবং তারা ভারত বিদ্বেষী। এই আলোচনাটুকু আমরা শুনতে পারলাম, আমাদের সমীর ভৌমিক যেটি বলছেন এবং অনেকটা আনোয়ার ভাই সেভাবে বললেন। এবং এখানে যখন ভারত বিরোধী শক্তি ক্ষমতা ছিল বাংলাদেশের, বিএনপির কথা বলতে পারি যে সেখানে আমাদের 10 ট্রাক আমরা অস্ত্র দেখেছি, যেটা হয়তো চোরাচালানের জন্য ভারতে যাওয়ার জন্য বাংলাদেশের ট্রানজিট হিসেবে ব্যবহৃত হয়েছিল। সেখানে আমাদের যে বিভিন্ন রাজ্যের ইনসার্জেন্সি গ্রুপকে, এখানে তাদের লোকদের নেতাদের, এখানে পরেশ বড়ুয়ার কথা মনে আছে যে সেখানে বাংলাদেশ থেকে আটক করা হয়েছিল। তো এটি আসলে একটা প্রতিবেশীর জন্য ভালো সুসম্পর্ক রক্ষা করেনি, যেটি বিএনপির সময় হয়েছিল। এই বক্তব্যগুলোকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন জনাব সারোয়ার? দেখুন, আমরা একটা গ্রুপ দেখি যারা দেশের স্বার্থে কথা বললে, জনগণের স্বার্থে কথা বললে তারা একটা এন্টি ইন্ডিয়ান ব্র্যান্ডিং করতে চায়। এই যারা এন্টি ইন্ডিয়ান ব্র্যান্ডিং করতে চায়, এই যেমন এই সমীর ভৌমিক, উনি জনগণের স্বার্থে, দেশের স্বার্থে একটি কথাও বললেন না। আমি আমার জনগণের স্বার্থে, দেশের স্বার্থে কথা বলবো, সেইটা কার বিপক্ষে যায় সেটা তো আমার দেখার ব্যাপার না। আজকে যে চুক্তিগুলো করে আসছে, আজকে তো চুক্তি হওয়া ছিল কাঁটাতারের বেড়া কেন থাকবে দুইটা দেশের জন্য? কানেক্টিভিটি তো আমরা ডেফিনেটলি চাই। আমরা যারা পৃথিবীর বিভিন্ন দেশ ভিজিট করেছি, আমি লন্ডনে লেখাপড়া করেছি, সো আপনি এখানে শুধু পাকিস্তান কেন, আমাদের সাথে তেহরান হইয়া সৌদি আরব পর্যন্ত কানেক্টেড হতে পারে, আবার ইস্টওয়ার্ড কানেক্টেড হতে পারে। কানেকশনটা তো হচ্ছে শুধু ইন্ডিয়া বাংলাদেশের জমি ব্যবহার করে আবার ইন্ডিয়াতে যাবে। তো সার্বভৌমত্বের যে হুমকিটা কোত্থেকে আসে? সার্বভৌমত্বের হুমকিটা আসে, মনে করেন আজকে জনগণকে আস্থায় না নিয়ে, জনগণ যদি কনভিন্সড না হয়, আপনার ট্রেন যখন চলবেন আপনি নিজেই সেখানে আগুন লাগালেন, আগুন লাগাই এখন বললেন আমার এইখানে সৈন্য ডিপ্লয় করতে হবে কারণ আমার ট্রেন প্রোটেক্ট করতে হবে। জনগণকে আস্থায় না নিয়ে যখন চুক্তি করবে, সেই চুক্তি তো টেকসই হবে না। আজকে তো ইন্ডিয়ার সাথে চুক্তি হওয়া ছিল, আমাদের দেশের লোক, এত লোক চিকিৎসা করতে ইন্ডিয়া চায়, বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নের জন্য যদি একটা চুক্তি হইতো তাহলে জনগণের স্বার্থে আসতো। আজকে 5,000 কোটি টাকা টিকার জন্য নিয়ে গেছে, টিকাও দেয়নি, টাকাও ফেরত দেয় নাই, সেইটা টাকাটা ফেরত আনতে পারলেন না কেন? আদানির সাথে চুক্তি হবে কেন যেখানে ক্যাপাসিটি চার্জের নামে আপনি বছরে 10,000 কোটি টাকা নিয়ে যাবেন? আপনার দেশের 15 লক্ষ লোক আমাদের দেশে অবৈধভাবে কাজ করবে কেন? সেইটা আপনি নিচ্ছেন না কেন? সেই ব্যাপারে একটা কথা হলো না কেন? চুক্তি তো ডেফিনেটলি বিএনপি সময় হয়েছে, কেন আপনার পানি চুক্তি হয়নি? সে সময় যে রোহিঙ্গা সমস্যা উদ্ভূত হয়েছিল 1978 এবং 90-তে, সেটা বিএনপি সমাধান করেনি? করেছে। সো এই যে পানি চুক্তি আপনি করছেন, একটা যে ইন্টারন্যাশনাল যে সমুদ্র একটা হয়েছে, ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ, কিন্তু এই একটা করে আপনি যে একটা করে 99 আপনি বিসর্জন দিয়ে আসলেন, সেটা কি জনগণ মুখ চেপে থাকবে? সো আজকে এই যে গ্রুপটা যারা জনগণের স্বার্থে এবং দেশের সাথে কথা বললে, মানে যারা দিল্লিতে বৃষ্টি হলে এই ঢাকায় বসে ছাতি অন করে ধরে, এরা বাংলাদেশের স্বার্থ তাদের মাথায় থাকে না, জনগণের স্বার্থ তারা দেখতে পারে না। শান্তি বাহিনীর সমস্যাটা কে সৃষ্টি করেছিল? ইন্ডিয়া। তাদেরকে ট্রেনিং কে দিয়েছিল? বাংলাদেশের ভূমি যদি ব্যবহার করতে দেওয়া হয়, ইন্ডিয়ান ভূমি ব্যবহার করতে দেয়নি। এখন যে ইউপিডিএফ আছে, এই হিল ট্র্যাক্সের যে চুক্তিটা হলো একটা রাষ্ট্রের সাথে একটা গ্রুপের, এটা তো একটা চুক্তি হয় না, ওইটাও তো একটা অসম চুক্তি। আর সমস্ত অস্ত্র কি সারেন্ডার করেছিল? তার সমস্ত, আর এই শান্টুলারমা সে তো সবার উপরে কর্তৃত্ব রাখতে পারে না, নাহলে তো ইউপিডিএফ সহ যে এই যে বিচ্ছিন্ন গ্রুপগুলো সৃষ্টি হয়েছে, এই যে বান্দরবানে যে একটা গ্রুপ সৃষ্টি হয়েছে, তারা কারা? তাদেরকে প্রশিক্ষণ কারা দিচ্ছে? তো এইগুলো সব ইন্ডিয়া ক্রিয়েট করে আওয়ামী লীগকে ক্রেডিট দেওয়ার জন্য একটা শান্তি চুক্তি করলেন। আমি পার্বত্য চট্টগ্রামে 4 বছর চাকরি করেছি, তাদের এই একমাত্র কাজ ছিল হিট অ্যান্ড রান, মানে অত্যন্ত লো লেভেল ইনসার্জেন্সি ছিল এবং কখনই বাংলাদেশ সেনাবাহিনী অথবা সরকারের নিয়ন্ত্রণের বাইরে যায় নাই। এরপরও শান্তি চুক্তি ভালো, ওয়েলকাম করি,
কিন্তু সেই শান্তি চুক্তিতে তো আপনি দেশের স্বার্থ বিঘ্নিত করছেন। আজকে যে সমস্ত মিলিটারি ক্যাম্প থাকার কথা ছিল, সেনাবাহিনী ক্যাম্প আমাদের সার্বভৌমত্ব রাখার জন্য, সেই ক্যাম্পগুলো আপনি প্রত্যাহার করছেন এবং সেইখানে চাঁদাবাদি হচ্ছে, সেইখানে এই কুকি চিনের মধ্যে এইসব ঘটনা এখন ঘটছে। তো সেটাও তো আমাদের নিরাপত্তার জন্য একটা কনসার্ন। সো আপনি দেশের জন্য কি আনলেন, দ্যাট ইজ দ্য কোশ্চেন। 120টা চুক্তি করলেন। আমরা তো বলি নাই কখনো যে ইন্ডিয়ার জনগণ আমাদের বন্ধু না, ইন্ডিয়ার জনগণ আমাদের বন্ধু। ইন্ডিয়ার সাথে আমরা একই দেশ ছিলাম 47 সালে, ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্ক রাখতে চাই। কিন্তু আপনারা বাংলাদেশকে ভুটানের মতো কেন ব্যবহার করতে চাচ্ছেন? সবকিছু নিয়ে যাবেন, এটা তো আপনাদের লজ্জা। ফাইন, ইন্ডিয়া সেটা নিতে পারে, তাদের ফরেন পলিসি, তাদের এই যে এই সংস্থাটা শুধু বাংলাদেশে সাকসেসফুল, পৃথিবীর আর কোথাও সাকসেসফুল হয় নাই। তো আপনি যে সব নিচ্ছেন এবং জনগণ যে খেপেছে, কুলদীপ নায়ার নিজে বলে গেছে যে আজকে বাংলাদেশে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট এত হাই কেন? হাই এই কারণে, কারণ আপনি যে ফরেন পলিসি ফলো করেন চাণক্য অথবা কৈটুল্য কনসেপ্টে, সেইখানে নেইবারকে আপনি ক্যাটাগরাইজ করেছেন এনিমি অর স্লেভ। তো পার্শ্ববর্তী সব রাষ্ট্র এনিমি। বাংলাদেশ তাহলে কি? বাংলাদেশে ইউ আর বিহেভিং লাইক এ স্লেভ কান্ট্রি। দ্য পিপল অফ বাংলাদেশ ডোন্ট ওয়ান্ট টু বি স্লেভ, দে আর দ্য সিটিজেন অফ আপনি চমৎকার আপনার জায়গা থেকে বলেছেন, ব্যাখ্যা করেছেন, ধন্যবাদ। আপনাকে ছোট করে আমরা একটু ঘুরে আসতে চাই। সরওয়ার ভাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। একটু ছোট করে আসতে চাই আনোয়ার ভাই। আসলে প্রশ্ন নেই, নিশ্চয়ই আপনি শুনেছেন যে প্রশ্নগুলো তুলেছেন যে পার্বত্য শান্তি চুক্তি যে করা হয়েছে, এটা আসলে ভারতেই সেই সংকটটা তৈরি করেছিল এবং ভারতেই আওয়ামী লীগকে ক্রেডিট দেওয়ার জন্য এই ধরনের একটা চুক্তি করেছে এবং এই চুক্তির মধ্য দিয়ে লাভ হয়নি। সেখানে আসলে আমাদের সেনাবাহিনী ছিল, সেখানে এখন ইনসার্জেন্সি আমরা দেখছি, নানা রকম গ্রুপ কুকি চিনের মতো ঘটনাগুলো ঘটছে। আর আরো তিনি প্রশ্ন তুলেছেন যে কাঁটাতারের বেড়া তো থাকতে পারে না যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে। অপরাপর কথাগুলো আপনি শুনেছেন, নিশ্চয়ই আপনি জবাব দেবেন। না ধন্যবাদ। না সারোয়ার ভাই মাঝে যেগুলা শুনছি সেগুলো আসলে নতুন কোনো কথা না। ওনাদের যে রাজনৈতিক যে পলিসি বা তাদের যে রাজনৈতিক যে আরেকটা বিষয় যুক্ত করতে চাই আনোয়ার ভাই, যারা সরকারের বিরোধিতা করে বা জনগণের পক্ষে কথা বলে তাদেরকে একটা ট্যাগ দেওয়া হয় যে ভারত বিদ্বেষী, অথবা তাদের বলা হয় যে মুক্তিযুদ্ধে বিরোধী। করেন দেশের স্বার্থে কথা বললেই ভারত বিরোধী করা হয় কেন, যেটা উনি নিজেদেরকে সেটা বলছেন। আমরা কখনোই দেশের স্বার্থে কথা বললে আপনাদেরকে ভারত বিরোধী আমরা বলি না। এই যে আপনাদের যে 71 সালের যুদ্ধের পর থেকেই আপনারা এই ভারত বিরোধী করে এসে বাংলাদেশ আওয়ামী লীগকে যে অপবাদ গুলা দিচ্ছেন, বিশেষ করে বঙ্গবন্ধুকে যে সময় অপবাদ গুলা দিয়েছেন, কোন একটা অপবাদ প্রমাণ হয়েছে? আপনার স্বাধীনতার পরে কর্মরাজ্য তো হবেই, গোলামি তো হবেই। এখানে যে রক্ষী বাহিনী তৈরি করা হয়েছে তার ম্যাক্সিমাম ভারতের জওয়ানরা এখানে আছে। এই নিয়েও কিন্তু আপনারা প্রচার প্রপাগান্ডা কিন্তু চালিয়েছিলেন। কিন্তু যখন রক্ষী বাহিনীকে আর্মিতে যখন মানে মিলিয়ে দেওয়া হলো, তখন কি একটা ভারতের কোনো জওয়ান খুঁজে পেয়েছিলেন? আর নাই। কিন্তু এগুলো প্রচার প্রপাগান্ডা কিন্তু আপনারা বাংলাদেশে করেছেন, প্রত্যেকটা সময় কিন্তু করেছেন। বেগম খালেদা জিয়াও কিন্তু বলেছিলেন যে এখানে উলুর ধ্বনি হবে, মসজিদ সব বন্ধ হয়ে যাবে, এখানে আজানের পরিবর্তে উলু ধ্বনি হবে। কোনো আজান কি বন্ধ হয়েছে? হয় নাই। এবং আরো যতগুলো অভিযোগ আপনি নিজে করলেন, স্বল্প সময়ে তো এত উত্তর দেওয়া যাবে না। আপনারা যারা ভারত বিরোধী করেন, আমরা তো দেখেছি ক্ষমতায় থাকার সময় নিচে নিচে ভারতের পা ধরে থাকতো, ওপরে ওপরে ভারত বিরোধী দেখাতো। এগুলো তো আমরা দেখেছি। আপনাদের রাজনীতি বাংলাদেশে কি ধরনের রাজনীতি আপনারা করছেন ভারতের সাথে, সেগুলো আমরা দেখছি। এখন আওয়ামী লীগের সাথে সম্পর্ক ভালো, তার কারণ আওয়ামী লীগ একটা ঐতিহ্যবাহী রাজনৈতিক দল। তারা প্রতিবেশী রাষ্ট্রের সাথে বা অন্য রাষ্ট্রের সাথে কি ধরনের কূটনৈতিক সম্পর্ক রাখতে হয় আওয়ামী লীগ জানে, আমরা শিষ্টাচার জানি। সেগুলো মেনটেন করার জন্য ভারতের সাথে বাংলাদেশ আওয়ামী লীগের যেমন ভালো সম্পর্ক, বাংলাদেশের সাথে ভারতের জনগণেরও একটা ভালো সম্পর্ক। এটা শুধু আমরাই করছি। কিন্তু আপনাদের সাথে কেন খারাপ হচ্ছে? আপনাদের সাথে কেন খারাপ হচ্ছে সেটা আপনারা তো ভালো করতে পারেন। আপনারা নিজেরা পাকিস্তানের পক্ষ হয়ে ভারতের সাথে যুদ্ধ বিদ্বেষী করেন, যে কারণে আজকে বাংলাদেশের মানুষ সাফার করে ভারতের সাথে, যে কারণে ভারত বাংলাদেশের বিরুদ্ধে যায়, আপনাদের বিরুদ্ধে যায়। আপনারা যেসব আচরণগুলা করেন, বেগম খালেদা জিয়া যখন ইন্ডিয়া গেছিল, ইন্ডিয়া তাকে যথেষ্ট সম্মান দিয়েছে, যথেষ্ট কেয়ার করেছিল, প্রণব মুখার্জিকে দাওয়াত দিয়ে এসেছিল।
পরবর্তীতে যখন প্রণব মুখার্জি বাংলাদেশে এসেছিলেন তখন বেগম খালেদা জিয়া কি ধরনের ভূমিকা করেছিলেন? জামাতে ইসলামের যে ধর্মঘট ছিল তার কারণে উনার সাথে উনি দেখা করেননি। এই যে 10 ট্রাক অস্ত্র আপনারা বাংলাদেশে নিয়ে এসেছিলেন, এই যে উলফার নেতাদেরকে যে আপনারা এই স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রে আপনি তাদেরকে জায়গা করে দিয়েছিলেন আরেকটা দেশের স্বাধীন সার্বভৌমত্ব নষ্ট করার জন্য, এই বিষয়গুলো তো আপনাদেরকে বুঝতে হবে যে আমরা ভারতের সাথে কি ধরনের আচরণ করি, তাদের স্বাধীন সার্বভৌমত্ব নিয়ে আমরা কিভাবে খেলা করি, কিভাবে পাকিস্তান নিয়ে আমরা বাংলাদেশে জায়গা দিই, কিভাবে উলফাদেরকে জায়গা দিই। এই জিনিসগুলোই তো আপনাদের সাথে ভারতের যে সম্পর্ক সেটা নষ্ট হয়েছে। এটা করা উচিত না। 10 ট্রাক অস্ত্র কি আপনি মনে করেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছাড়া এই আমাদের চিটাগাং পোর্টে আসতে পারে? কখনোই পারে না। সেই জিনিসগুলো ভারত জানে, সবাই জানে, যে কারণে আপনাদের সাথে তাদের একটা বৈরী সম্পর্ক। এটা আমরা ভালো করে দিতে পারবো না আপনাদেরকে, কিন্তু আমরা বঙ্গবন্ধুর হাতে গড়া বাংলাদেশ আওয়ামী লীগ কিভাবে ভারতের সাথে, কিভাবে অন্য অন্য দেশের সাথে রিলেশন রাখতে হয়, কূটনৈতিক সম্পর্ক রাখতে হয়, সেটা এই সরকার জানে। 1 ইঞ্চি জায়গা, বিশেষ করে আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় ভারত কেন কেউ কিছু করতে পারবে না। একটি কথা খুব প্রভাব বাক্যের মতো একটি উচ্চারণ হয়, বিশেষত যারা সরকার বিরোধী আওয়ামী লীগের বিরোধিতা করেন, যে মাননীয় প্রধানমন্ত্রী নিজের মুখে বলেছেন যে আমি যা ভারতকে দিয়েছি ভারত আজীবন তা মনে রাখবে, ভুলতে পারবে না। এখানে ওনারা প্রশ্ন করেন যে মাননীয় প্রধানমন্ত্রীকে আপনি কি দিয়েছেন যে ভারত আজীবন মনে রাখবে? এই কথাটা একটু ব্যাখ্যা একটু জানতে চাই আপনার কাছে। আমাদের আলোচনা শেষের দিকে, সময় খুব সীমিত, ছোট্ট করে একটু বলুন। না, ভারতকে কি দিয়েছে এই কথাটা আমি বারবার টকশোতে বিভিন্ন জায়গাতে আমি শুনি, কিন্তু ওনারাও কিন্তু গেস করতে পারে না যে ভারতকে আসলে কি দিয়েছে যে কারণে ভারত আমাদের পক্ষে থাকে। আজকে তাদের 7টি অঙ্গরাজ্য আজকে শান্তিতে ঘুমাচ্ছে। এই কাজটা কে করে দিয়েছে? এই সুযোগটা, এই জিনিসটাই তো কে করে দিয়েছে? আমাদের নেত্রী, কিন্তু বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার করে দিয়েছে। 7 সিস্টার তারা ভালো আছে, সেটি আসলে বাংলাদেশের কারণেই, যে যেখানে ইনসার্জেন্সিকে আমি বলতে যে ধরনের সহযোগিতা করার কথা, এই জিনিসগুলোই তো ভারত বিশেষ করে এই সরকারের কাছ থেকে পেয়েছে। জি আপনাকে ধন্যবাদ। আমরা আলোচনা শেষের দিকে ধন্যবাদ করে আপনাদের কাছে শুনবো। একটু আসতে যাই জনাব আপনার কাছে, যে ভারত বৃহত্তর প্রতিবেশী দেশ, তারা দাদাগিরি করেন, এই শব্দটা আমরা প্রয়োগ করি, এবং আধিপত্য প্রতিষ্ঠা করেন। আমাদের অনেক সংকটকে তারা সমাধান করেন না বা সমাধানে আগ্রহী নন, বলে বাংলাদেশে ভারত বিদ্বেষী এক ধরনের মনোভাব তৈরি হচ্ছে। বিগত নির্বাচনে এক ধরনের প্রশ্রয় দিয়েছে আওয়ামী লীগকে ভারত এবং সমর্থন দিয়েছে, যে কারণে তার উপহার স্বরূপ এই ধরনের সুযোগ সুবিধাগুলোকে দেয়া হচ্ছে ভারতকে। এরকম একটা ডিসকোর্স, এরকম একটা আলোচনা আছে, আপনি সংক্ষেপে বলুন জনাব সমীর ভৌমিক। আপনার অডিওটি মিউট করা, আমরা শুনতে পাচ্ছি না। হ্যালো, এখন শুনতে পাচ্ছেন? জি বলুন, সময় নেই। হ্যালো সারোয়ার ভাই, আমার ব্যাপারে যেটা বললেন এটার আমি প্রতিবাদ জানাচ্ছি, যে আমার কোনো কথাই হয়তো বিএনপির পক্ষে যায় নাই, কিন্তু আপনি যে প্রশ্ন করেছেন এটার অ্যানালাইসিস আমি শুধু দিয়েছি, এইটা দিতে যায় হয়তো বিএনপির পক্ষে যায় নাই, কিন্তু জনগণের পক্ষে গিয়েছে। এখন বলুন, একটি ভারত বিরোধী মনোভাব জনগণের মধ্যে তৈরি হচ্ছে ইতিমধ্যে নির্বাচনকে কেন্দ্র করে, প্রতিবেশী আচরণকে কেন্দ্র করে। হ্যাঁ, ওকে, আমি এই প্রশ্নটায় আসছি। আপনি যেটা বললেন, ভারত কি মনে করেন আমাদের দেশের ভিতরে আইসা ওরা কি ভোট দিয়ে দিয়েছে? কিভাবে ভারত আওয়ামী লীগকে ক্ষমতায় আনলো এটা তো আমি বুঝি না। ওরা কি বুথিং বুথ গুলাতে গেছে 2,43,000 বুথ, এবং এতে যায় ভারত যায় ভোট দিয়ে দিচ্ছে? ব্যাপারটা এগুলো আমি বুঝি না। ভোটের হারও একটু বাড়তে হয়তো গতানুগতিক ভারত বিরোধিতা। তবে বিষয়টা হচ্ছে যতগুলো অর্জন হয়েছে ভারতের সাথে, যতগুলা দ্বিপাক্ষিক সম্পর্ক ছিল, যতগুলা অর্জন হয়েছে সবগুলা আওয়ামী লীগ সরকারের আমলে, মেজর বড় বড় যে আমি 5টা বললাম। হ্যাঁ, আর ঘটনা হচ্ছে একটা তো আমরা জানি, এগুলো বলা তো ধরেন গঙ্গার পানি চুক্তির কথা ফরমার প্রধানমন্ত্রী ভুলেই গিয়েছিলেন, এটা তো সাংবাদিকদের বলছেন। এগুলা অনেক কিছু বলা যাবে, এগুলা সারাদিন বললে শেষ হবে না। তো মোট কথা হচ্ছে আমরা ভারতকে অনেক কিছু দিয়েছি, কারণ ভারতকে এখন ডেলিভার করতে হবে। যেমন তিস্তা
ওরা ওদের মমতা বন্দ্যোপাধ্যায়কে ওরা ম্যানেজ করবে, বা লার্জার হোয়াট ইজ ভারত আভ্যন্তরীণ ভাবে তারা কিভাবে সমস্যার সমাধান করবে এটা তাদের বিষয়। কিন্তু আমরা চাই ভারত যেন অবশ্যই তিস্তার ব্যাপারে আমাদের প্রতি সহানুভূতিশীল হয়। একটা বিষয় বলি, ছিটমহল বিনিময় চুক্তি বা ল্যান্ড বাউন্ডারি বেলায় কিন্তু ওদের বোথ দ্য হাউসেস অফ ইন্ডিয়ান পার্লামেন্ট খুব ডিফিকাল্ট ছিল। এইটা যেহেতু ভারত করছে, আমার মনে হয় আওয়ামী লীগকে, বর্তমান সরকারকে ডিপ্লোম্যাটিক এফোর্টস নিতে হবে কিভাবে ভারত এখন, আমরা এইটা ঠিক আমরা ভারতকে যা দিয়েছি, এখন দ্য টাইম ইজ ফর দেম টু ডেলিভার। হ্যাঁ, জি, ধন্যবাদ সুমিত দা। এক বাক্য করে আমি একটু জানতে যাব, একটি বাক্যে সারোর ভাই আপনি বলবেন যে আমরা প্রতিবেশীকে পরিবর্তন করতে পারি না, এটি একটি বড় বাস্তবতা। ফলে ভারতের সাথে আমাদের একটি সুসম্পর্ক রাখার কোনো বিকল্প নাই। এই বক্তব্যটিকে আপনি কিভাবে নেন, ছোট্ট করে একটু বলুন। আই হ্যাভ লট অফ গুড ফ্রেন্ডস ইন ইন্ডিয়া। আমরা ইন্ডিয়াকে বলবো তাদের ফরেন পলিসি কনসেপ্ট চেঞ্জ করতে। মার্শাল প্ল্যান যেভাবে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পরে ওয়েস্টার্ন ইউরোপ রিবিল্ড করেছিল আমেরিকা, যে ইকোনমিক্যালি পুরো রিজন একসাথে ডেভেলপ করবে, ইকোনমিক স্টেবিলিটি নিরাপত্তাকে নিশ্চিত করে, সেই ধারণাটা এই 3000 বছরের ফরেন পলিসি কনসেপ্ট বাদ দিয়ে ইন্ডিয়াকে ওপেন মাইন্ডে সুসম্পর্কের সার্বভৌমত্বের ভিতরে টু সবরেইন স্টেটের ভিতরে যে রিলেশনস হয় সেই রিলেশনস করতে হবে। তাদের বাংলাদেশে কোনো একটি পরিবারের সাথে, কোনো একটি দলের সাথে সম্পর্ক না করে বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক করলে তখনই বাংলাদেশ ইন্ডিয়ার রিলেশন সবসময় ভালো থাকবে। জানোয়ার ভাই, কোনো পরিবার, কোনো ব্যক্তির সাথে সম্পর্ক নাই, বাংলাদেশের জনগণের সাথে ভারতের সম্পর্ক প্রতিষ্ঠা হচ্ছে কিনা ছোট্ট করে বলুন, শেষ করতে হবে আপনার বক্তব্য নিয়ে এক বাক্যে। দেখেন, এই সরকারের যেমন গঙ্গা চুক্তির নবায়ন নিয়ে চিন্তা করে, তিস্তার পানি নিয়ে চিন্তা করে, ভবিষ্যতে যার কয়দিন পরে আমাদের যে মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দর, সেটা ভারতের সাথে কিভাবে অর্থনৈতিক করা যায়, তারপরে যে ইকোনমিক যে ডিপ্লোম্যাসি, সেটা কিন্তু অলরেডি আমার সরকার কিন্তু নিয়েছে। প্রতিবেশী ভারতের সাথে কিভাবে অর্থনৈতিক সহযোগিতা করা যায়, এই বিষয়গুলো কিন্তু আমার দেশের স্বার্থে আমাদের নেত্রী কিন্তু বর্তমান সরকার কিন্তু সবসময় কিন্তু চেষ্টা করে যাচ্ছে। এখন এই যে ট্রানজিট বা আরো যে বিষয়গুলো ভারতের সাথে করলেই, এই যে বিশেষ করে বিএনপি নামক দলটি বা স্বাধীনতা বিরোধী জামাত ইসলামী, এই দলগুলো যে স্বাধীন সার্বভৌমত্ব বলে যে চিৎকার করে, এটাকে বন্ধ করতে হবে। ধন্যবাদ আনোয়ার ভাই, আপনাকে অসংখ্য আজকে আলোচনা করবার জন্য। বেশার সার হোসেন, আপনি চমৎকার ইনসাইট দিয়েছেন, একজন ভালো ক্রিটিক্স হিসেবে ভূমিকা রেখেছেন, এবং সমীর ভৌমিক আপনাকে ধন্যবাদ। নানা রকম চুক্তির ম্যারিটস গুলো আপনি উল্লেখ করেছেন, আমাদের বলার কথা বলবো অনুষ্ঠানে দর্শকদের আপনারা মুগ্ধ করেছেন, এই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। দর্শক, আগামী আয়োজনে আপনাদের সাথে দেখা হবে, সে পর্যন্ত সকলে ভালো থাকুন, শুভরাত্রি।